চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছে ফ্যামিলির সবাই। তাদের পরিবারের বড় ছেলের বিয়ে দিয়ে কথা চলছে। কয়েকদিন আগে একটা মেয়ের সঙ্গে তারা বিয়ের সম্বন্ধ করেছিল, আর সেটা নিয়ে পাকা কথা হচ্ছিল আজ। তখনই সেখান থেকে আশরাফ চৌধুরীর মেয়ে দৌড়ে এসে তার ফুফাতো ভাই আয়ানকে সবার সামনে জড়িয়ে ধরে বলতে থাকে, আয়ান ভাইয়া, তুমি শুধু আমাকেই বিয়ে করবে, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে আমি কোনোদিনও দিব না। সবার সামনে আয়ান কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রচন্ড রকম বিচলিত হয়ে পড়ে সে। তখনই আয়ানের আম্মু নদীকে আয়নের কাছ থেকে ছাড়িয়ে নিতে নিতে বলতে থাকেন, আরে মা, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এইটুকুনি পিছিয়ে একটা মেয়ে, এসব ফালতু কথা তোর মাথায় কে ঢুকিয়েছে? ফুপ্পি, তুমি আমাকে একদম পিচ্চি মেয়ে বলবে না। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর আয়ান ভাইয়াকে আমি বিয়ে করব। আমি ছাড়া অন্য কারোর হতে দিব না। নবী, প্লিজ, এখানে পরিবারের সবাই আছে, তাদের সামনে তুমি এভাবে সিন ক্রিয়েট করতে পারো না। তুমি রুমে যাও। আমি রুমে যাব না। আমি এখন থেকে চলে গেলেই তোমরা এই মেয়েটার সঙ্গে ভাইয়ার বিয়ে ঠিক করে ফেলবে, আর আমি এটা কোনোদিনও হতে দিব না। আমি ভাইয়াকে ভালোবাসি, আর ভাইয়া শুধু আমারই থাকবে। আয়ান হতভম্ব হয়ে নদীর দিকে তাকিয়ে আছে। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলছেন নদী, যেন এক্ষুনি চোখ দিয়ে আগুনের গোলা বেরোবে এমনভাবেই তাকিয়ে আছে। কিন্তু আয়ান কোনোভাবেই বুঝে উঠতে পারছে না নদী কেন এমনটা করছে। এইটুকুনি পিচ্ছি একটা মেয়ে সবেমাত্র ক্লাস 10-এ পড়াশোনা করে, এই মেয়ে এখনই বিয়ের কি বোঝে সেটাই বুঝে আসে না আয়ানের। সে হা করে তাকিয়ে সব কিছু দেখছে, যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাছাড়া এখানে কি বলার আছে তার? পরিবারের সবাই বড়রা এখানে কথা বলছে, সে তো শুধু নীরব দর্শকের মতো সবকিছু শুনে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই নদী এমন কিছু একটা করবে সেটা কারোর কল্পনাতেই ছিল না। আয়নের আম্মু প্রথমবারের মতো আয়নের কাছ থেকে নদীকে ছাড়িয়ে নিল, কিন্তু নদী পর মুহূর্তে আয়নের আম্মুর হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে আয়নকে আবারও জড়িয়ে ধরে আর বলতে থাকে, আয়ান ভাইয়া, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি কাউকে কিছু বলছো না কেন? বলো, তুমি শুধু আমাকেই বিয়ে করবে, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আরে বোন আমার, এসব তুই কি বলছিস? তুই আমার ছোট বোন হোস। এসব পাগলা বৌমার্কা কথাবার্তা বলতে নেই। এখানে পরিবারের বড়রা সবাই আছে। প্লিজ তোর এসব পাগলু মার্কা কথাবার্তা বন্ধ করার, সবাইকে সরি বলে দে। এসব তুমি কি বলছো ভাইয়া? আমি সবাইকে কেন সরি বলতে যাব? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর সবাই আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাইছিল। অপরাধ তো তারা করেছে, তাহলে আমি কেন সরি বলবো? এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোর আপন ফুপাতো ভাই হই, আর তোর চাইতে গুনে গুনে 10 বছরের বড়। এসব পাগলাও মার্কা কথা বলতে তোর একদম লজ্জা লাগছে না? না, আমার কোনো লজ্জা লাগছে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মাঝখানে আবার কিসের লজ্জা সরম? ভালোবাসা একটা পবিত্র জিনিস, এইখানে অন্য কিছুকে পাত্তা দিতে নেই। আম্মু, তোমার ভাইজি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ওকে তুমি তাড়াতাড়ি এক্ষুনি ওর রুমে নিয়ে যাও, তা না হলে আবার কখন কি অঘটন ঘটিয়ে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। আয়ান ভাইয়া, যথেষ্ট হয়েছে। তুমি আমাকে একদম পাগল প্রমাণ করার চেষ্টাও করবে না। আমি যদি পাগল হয়ে থাকি তাহলে সেটা তোমার জন্য হয়েছি, কারণ আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। আর ভালোবেসে যদি পাগল হয়ে থাকি তাহলে আমি কোনো অপরাধ করিনি। তুই সত্যি পাগল হয়ে গেছিস। তোর একজন সাইকোলজিস্ট দেখানো প্রয়োজন। কোনো চিন্তা করিস না, আমার এক বন্ধু আছে সাইকোলজিস্ট বিশেষজ্ঞ। আমি তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিব তোর জন্য। আমি পাগল হইনি, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে অন্য কাউকে কোনোদিনও তোমার বউ হতে দেব না। এটাই শেষ কথা। এতক্ষণ ধরে পরিবারের সবাই চুপচাপ সবকিছু সহ্য করলেও নদীর আব্বু নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলেন না। যখন কিনা তিনি দেখতে পেলেন আয়ান এবং আয়ানের আম্মু দুজনেই ব্যর্থ হয়ে গেল নদীকে বোঝাতে গিয়ে, তিনি তখন আসন থেকে উঠে গিয়ে নদীর সামনে দাঁড়ালেন। সজোরে নদীর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলেন, ওই দিন দেখার জন্য আমি বেঁচে আছি সেটা তো আমি কল্পনাই করতে পারছি না। তুমি আমার মেয়ে হয়ে এরকম এক নোংরা সিদ্ধান্ত নিতে দুইবার চিন্তা করলি না? চরের গতি এতটাই বেশি ছিল যে নদী নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। আর তখনই তার মাথা বাড়ি খেল সোফার সাথে। কপাল কেটে রক্ত বের হতে লাগলো। আয়নের আম্মু এগিয়ে গিয়ে নদীর কপালটা চেপে ধরতে চাইলেই নদীর আব্বু আরো বেশি রেগে গিয়ে আয়নের আম্মুর হাত ধরে তাকে পেছন পেছন
টান দিলেন। তিনিও তাল সামলাতে না পেরে পড়ে যান, তবে তিনি সেরকম ব্যথা পাননি। নদীর কপাল থেকে পিনিক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু কেউ সেটা ধরার সাহস পর্যন্ত দেখাতে পারছে না, কারণ সেখানে নদীর আব্বু দাঁড়িয়ে আছে। তিনি প্রচণ্ড পরিমাণ রাগী মানুষ। বাড়িতে যখন তিনি কোনো কথা বলেন বা সিদ্ধান্ত নেন, তার সিদ্ধান্তের ওপর কেউ কোনো কথা বলার সাহস কোনোদিনও দেখেননি। আর আজ ওনার স্বামী, ওনার মেয়ে এরকম একটা কর্মকাণ্ড ঘটিয়ে বসবে, সেটা তিনি কোনোদিনই কল্পনাও করতে পারেননি। নদীর আব্বুর রাগে গজগজ করছে, তার দু চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে। তিনি এতটা উত্তেজিত হয়তো এর আগে কোনোদিনও হননি, হবেন বা কি করে? তিনি তো গ্রামের মোড়ল, সবাই ওনাকে সম্মান দিয়ে কথা বলে, ওনার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পর্যন্ত পায় না। সেখানে ওনার মেয়ে এমন একটা কর্মকাণ্ড করবে, সেটা তো সে কোনোদিন ভাবতেই পারেনি। মুহূর্তের মধ্যে নদীর জ্ঞান হারিয়ে ফেলে আর ফ্লোরে লুটিয়ে পড়ে। সবাই হা করে দাঁড়িয়ে থেকে দেখলেও আয়ান আর নিজেকে সামলে রাখতে পারল না। হাজার হোক তার মামাতো বোন বলে কথা, তাই সে তাড়াহুড়ো করে নদীকে পাজা কোলে তুলে নিল আর বাসা থেকে বের হয়ে এলো। গাড়ির পেছনের সিটে নদীকে সরিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসলো, আর তারপরেই তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে হসপিটালে চলে আসলো। হসপিটালে এসেই নদীকে এমার্জেন্সিতে নিয়ে গেল। সেখানে তাকে ভর্তি করা হলো, জরুরি ট্রিটমেন্ট দেওয়া হলো। আয়ান ততক্ষণে ওয়েটিং রুমে বসে আছে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার কেবিন থেকে বের হয়ে আসলেন। ডাক্তারকে দেখা মাত্র আয়ান দৌড়ে গিয়ে ডাক্তারের সামনে দাঁড়ালেন, আর তারপরে বলতে লাগলেন, ডাক্তার সাহেব, আমার বোনের এখন কি অবস্থা? ও এখন কেমন আছে? নাও সি ইজ আউট অফ ডেঞ্জার, বাট কিছুটা সময় লাগবে জ্ঞান ফিরতে। কতক্ষণ সময় লাগবে? আমি কি ওকে আজকেই বাড়িতে নিয়ে যেতে পারবো? বাড়িতে তো আজকে নিয়ে যেতে পারবেন না, আর জ্ঞান ফিরতে কতক্ষণ সময় লাগবে সেটাও আমি শিওর বলতে পারছি না। 2 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে, কিংবা তার চাইতে বেশি সময়ও লাগতে পারে, কারণ মাথায় আঘাতটা একটু বেশিই লেগেছে। তাই ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই রাখতে হবে। কি বলেন ডাক্তার সাহেব? আমাদের বাড়িতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা চলছে, আর এখন ওকে নিয়ে হসপিটালে থাকতে হলে তো ঝামেলায় পড়ে যাব। দেখুন, আপনাদের বাড়ির ঝামেলা তো আমরা মিটিয়ে দিতে পারবো না, তবে রোগীর যতটুকু সময় প্রয়োজন হয় সেইটুকু সময় তো দিতেই হবে। এর বেশি তো আমরা কিছু করতে পারবো না, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি এখন আসতে পারেন। আমি আছি এখানে, দেখি কি করা যায়। এই বলে আয়ান ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগলো কখন নদীর জ্ঞান ফিরবে আর সে নদীর সাথে একটু কথা বলবে। অপরদিকে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে তখনও থমথমে পরিবেশ বিরাজমান। কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত পাচ্ছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ করে নদীর আব্বু হুংকার দিয়ে সবাইকে বলতে লাগলেন, কেউ হসপিটালে যাবে না। যদি কেউ আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে বের হয়ে চলে, তবে এই বাড়ি আসা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে, আর এটাই আমার সিদ্ধান্ত। এসব কি বলছিস ভাই? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নদী আপনার একমাত্র মেয়ে, ও ছোট মানুষ, কোনো একটা ভুল করতেই পারে, কিন্তু তাই বলে আমরা এরকমটা করলে তো হয় না। ছোট মানুষ, এটা আমি খুব ভালো করেই জানি, আর এটাও খুব ভালো করে জানি এটাই এখন ওকে শাসন করার উপযুক্ত সময়। এখন যদি আমরা ওকে শাসন না করি, তাহলে ও মনে মনে ভাববে সে যেটা করছে এটাই ঠিক, আর তার সিদ্ধান্তই আমরা মেনে নেব। আমাদের সিদ্ধান্তের কোনো গুরুত্ব থাকবে না তার কাছে তখন। সেরকমটা হবে না ভাই, কারণ নদী এখনো অনেক ছোট মানুষ, ও কোনো সিদ্ধান্তই নেওয়ার মতো বয়স এখনো হয়নি, তাই উল্টাপাল্টা কথা বলতেই পারি, কিন্তু তাই বলে আমরা অতটাও কঠোর হতে পারি না মেয়েটার প্রতি। দেখো আপা, আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন তোমরা কি করবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে তো আর কোনো আদেশ করতে পারি না, কারণ তুমি আমার বড় বোন। হ্যাঁ, আমি তোর বড় বোন হই বলেই বলছি, নদী তোর একমাত্র মেয়ে, ওর প্রতি কঠোর হওয়া তো চলে না। সন্তান হাজারটা অপরাধ করলেও বাবা মায়ের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। কিন্তু আপা, বিষয়টা বোঝার চেষ্টা করে, এখন যদি আমরা ওর অন্যায় আবদারকে প্রশ্রয় দেই, তাহলে সে মনে মনে এটাই ভেবে নেবে আমরা তার সিদ্ধান্তকেই মেনে নিয়েছি, আর তার সিদ্ধান্তই মেনে নেওয়া আমাদের কাজ। তাই আমরা অতটা সহজ হতে পারি না। সেরকম কিছু হবে না, আমার উপর ভরসা রাখতে পারিস। আমি তোর বউকে নিয়ে হসপিটালে যাচ্ছি, মেয়েটার কি অবস্থা দেখে আসি। সে তখন থেকে তুই রেগে আছিস, তাই কিছু বলার সাহস পাইনি। তখনই নদীর আব্বু আবারও আয়ানের আম্মুকে বলতে লাগলো,
দেখলে, আমি ওকে এটাই বোঝাতে চাই, তুমি আমার বড় বোন হয়েও যেখানে আমার অনুমতি ছাড়া কোথাও যাওয়ার কথা চিন্তাই করতে পারো না, তাহলে ও আমার সন্তান হয়ে কিভাবে আমার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস দেখায়? ওকে যদি এখনই আমি শিখাতে না পারি, তাহলে আমি কোনোদিনও শিখাতে পারবো না। আরে ভাই, শেখানোর জন্য সারাটা জীবন পড়ে আছি। এখনই তুই এতটা ব্যতিব্যস্ত হোস না। কিছুটা দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়ে আমরাও তো আছি নাকি, আমরা এটা দেখে নিতে পারবো। এই বলে আয়ানের আম্মু নদীর আম্মুকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লো। ড্রাইভার তাদেরকে নিয়ে হসপিটালে চলে আসলো। ইতিমধ্যে তারা আয়নের কাছে ফোন দিয়ে হসপিটালের অ্যাড্রেস জেনে নিয়েছিল, তাই তা হসপিটালে এসে পৌঁছাতে তাড়াতাড়ি সেরকম একটা বেগ পেতে হয়নি। হসপিটালে এসে তারা সরাসরি ওয়েটিং রুমে চলে আসলো, যেখানে আয়ান বসেছিল। আয়ান মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। এরকম কিছু একটা হয়ে যাবে এটা তো সে কল্পনাতেও ভাবেনি। তার জন্য মনটাই মনে হচ্ছে এসব কিছু তার জন্যই হয়েছে, তা না হলে এমনটা হতো না। কারণ নদী আরো অনেক আগে থেকে আয়ানকে অনেকবার এরকম ইঙ্গিত দিয়েছে, কিন্তু আয়ান সে সব কিছুকে মজার ছলে উড়িয়ে দিয়েছে। কারণ নদী তার আপন মামাতো বোন, তার উপর আবার এইটুকুনি পিচ্ছি একটা মেয়ে, সে এরকম কিছু করতেই পারে না, এমনটাই ধারণা ছিল আয়ানের। তবে এর শেষ পরিণতি এরকম হবে এটা কোনোদিনও সে কল্পনা করেনি। কি হলো ভিউয়ার্স, আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন না তাই তো? চলুন তাহলে আপনাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলি। আয়ানের জন্মের পর তার বাবা মারা যায়। এরপর থেকে তার মামা, তার মা এবং তাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তারা দুজন এখানেই থাকে। যদিও নদীর আব্বু এবং তার পরিবারের সবাই আয়ানের আম্মুকে দ্বিতীয় বিয়ের জন্য অনেকবার প্রেশার দিয়েছিল, কিন্তু ছেলেকে রেখে অন্যত্র সংসার করার চিন্তাও করেননি আয়ানের আম্মু। তিনি নিজের ছেলেকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর যার কারণে এই বাড়িতেই তার সারা জীবন থেকে গেলেন তিনি। আপনি জানেন নেক্সট ড্রাগন করছেন, কিন্তু ছেলেকে কখনোই তিনি কোনো কষ্ট বুঝতে দেননি, আর সেটা ওনাকে করতেও হয়নি। কারণ বাবার বাড়িতে তার ছিল বিশাল সম্পত্তির ভাগ। তিনি নিজে একজন স্কুল শিক্ষিকা, তাই ছেলের খরচের জন্য কারোর কাছ থেকে কখনোই হাত পাততে হননি। ছেলেকে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, আর তার পড়াশোনার শেষে ছেলে চাকরি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে, যেটা আয়নের আম্মুর অনেক দিনের স্বপ্ন ছিল। চাকরি পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু আয়নের আম্মু সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন নিজের ছেলেকে দেখে শুনে বিয়ে করাবেন। আর তাই তো তিনি পাত্রী দেখতে শুরু করলেন। তবে নিজের ছেলের জন্য তিনি সেরকম কোনো পাত্রী পছন্দই করতে পারছিলেন না, কারণ ওনার ছেলে দেখতে যেমন মাশাআল্লাহ লম্বা, গায়ের রং উজ্জ্বল, সব মিলিয়ে একদম পারফেক্ট বলা চলে। আর তখনই ছুটিতে বেড়াতে আসে আয়ান। বাড়িতে আসা মাত্রই নদী দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে, আর তার গালে ছোট্ট একটা পাপ্পি দিয়ে বলতে থাকে, ভাইয়া, এতদিন পর তোমার আসার সময় হলো। আমি সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুই জানিস না, তোকে না দেখে আমি থাকতে পারি না। ওরে আমার পাগলি বউটা, এসব তুই কি বলছিস? আমি তো প্রতি সপ্তাহে একদিন তোর সঙ্গে ফোন দিয়ে কথা বলি। তাতে আমার হয় না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। তুই তো এখন চাকরি পেয়ে গেছিস, আমাকে বিয়ে করে তোর সঙ্গে নিয়ে চল। আরে পাগলি বোনটা আমার বলে কি, বোনকে আবার বিয়ে করা যায় নাকি? তুই এসব ফাইজলামো বন্ধ কর। বল তোর পড়াশোনা কেমন চলছে? দেখ ভাই, আমি একটুও পাগলামি করছি না, যা সত্যি তাই বলছি। আমি তোকে বিয়ে করতে চাই, প্লিজ তুই আমাকে না করিস না। আমি তোকে ভীষণ ভালোবাসি আর ভীষণ ভালো রাখবো। ওরে বাবারে বাবা, এইটুকুটি পিচ্ছি একটা মেয়ে, এখন এই নাক টিপলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা এসেছে আমাকে বিয়ে করতে। আরে ভাই, তুইও না হয়েছিস একদম হ্যাবলা। কি টিপলে কি বের হয় সেটাই জানিস না। আবার তুই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেছিস। তোকে চাকরিটা কে দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। আসলে সত্যি আমিও এটাই ভেবে পাই না, আমাকে এত সহজে চাকরিটা কে দিয়ে দিল। যাই হোক, তোকে যেটা জিজ্ঞাসা করলাম সেটাই বল, তোর পড়াশোনার কি খবর? পড়াশোনা কেমন চলছে? আমি আসলাম তোর সঙ্গে রোমান্টিক দুইটা গল্প করব, আর এখন কিনা তুই আমাকে কথা ঘোরাচ্ছিস। আমার পড়াশোনা কেমন চলছে সেই খবর নিচ্ছিস। এটা কিন্তু একদম আশা করিনি আমি। দেখ, তুই কিন্তু এখন একদম বেশি বাড়াবাড়ি করছিস। আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে, আর তারপর আমার রুম থেকে ভালোই ভালোই কেটে পড়। আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি এখন ঘুমাবো। ওরে বাবারে বাবা, আমার হবু জামাইটা বলে কি, এতদিন পর আমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে আর এখন কিনা ওনার ঘুম পাচ্ছে।
এই বেয়াদব ফাজিল মার্কা মেয়ে, তুই তোর জামাই কাকে বলছিস? আমি কি তোর জামাই নাকি? আমি তোর ভাই নাকি ভাই? না, তুমি আমার জামাই লাগো আর আমি তোমাকে নিজের জামাই হিসেবে মেনে নিয়েছি। এখন তুমি মানবে কি মানবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি মানলে মানো, না মানলে নাই, তাতে আমার কিছুই যায় আসে না। তুই বের হ তো আমার রুম থেকে, তোর সঙ্গে ফালতু প্যাচাল করতে আমার একদম ভালো লাগছে না। এই বলে আয়ান একরকম জোর করে নদী দিয়ে নিজের রুম থেকে বের করে দিল, আর তারপরে দরজাটা ভেতর দিক থেকে লক করে দিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সেদিন রাতের বেলা সবাই মিলে একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। তখনই বিয়ের ব্যাপারে কথা ওঠানো আয়ানের আম্মু। শুধু আয়ানের আম্মু বলে ভুল হবে, ড্রয়িং রুমে সবাই উপস্থিত আজানের বিয়ে নিয়ে অনেকটাই উচ্ছ্বসিত, কারণ পরিবারের প্রথম বিয়ে বলে কথা। তাই সবার আনন্দেরই অন্যরকম। সবাই মিলে অনেকদিন ধরে অপেক্ষা করে আছে, অনেক বছর পর একটা বিয়ে হবে, আর সেই বিয়েতে সবাই মিলে অনেক আনন্দ করবে। তাই অপরদিকে আয়ানের আম্মু, তিনি ছেলেকে নিয়ে এক জায়গায় সম্বন্ধ দেখতে চান। সেখানে সবারই পাত্রী দেখে মোটামুটি পছন্দ হয়ে যায়, আর তারপরেই বিয়ের দিন তারিখ ফাইনাল করার জন্য মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে লোকজন আসে। আর সবাই তখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তারপর যা হয়েছে তা তো আপনারা দেখতেই পেয়েছেন। আয়নের আম্মু, নদীর আম্মু আর আয়ান তিনজনেই হসপিটালের ওয়েটিং রুমে বসে আছে। প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে, এখনো নদীর জ্ঞান ফিরে আসেনি। সবাই চিন্তিত হয়ে পড়ল, কি হবে কেউ কিছু বুঝতে পারছে না। তখনই হঠাৎ করে একজন নার্সকে নদীর কেবিন থেকে বের হয়ে আসতে দেখলো। দেখা মাত্রই আয়ান উঠে দাঁড়ালো। আয়ান কাছে এসে দাঁড়ালো আর আয়ানকে বলতে লাগলো, এখানে আয়ান নামে কেউ আছেন? আপনাদের রোগীর জ্ঞান ফিরে এসেছে। আপনাকে কি হচ্ছে? আমি আছি, কি হয়েছে আমাকে বলুন। আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আপনি প্লিজ ভিতরে আসুন। রোগী আপনার সাথে কথা বলতে চাই। তবে কাইন্ডলি প্লিজ রোগীর সঙ্গে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, উত্তেজিত করার চেষ্টাও করবেন না, তাহলে হিতে বিপরীত কিছু হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তার ভাইয়া হই, আমি অবশ্যই তার ভালো কিছু হবে এমনটাই করব। এই বলে আয়ান নার্সের সঙ্গে এড়িয়ে গেল। নার্স আয়ানকে কেবিনের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আয়ান ধীর পায়ে কেবিনের ভেতর প্রবেশ করলো। নদী তখনও চোখ বন্ধ করে হসপিটালের বেডে শুয়ে আছে। আয়ান আস্তে আস্তে গিয়ে নদীর পাশে বসলো। নদী সেটা টের পেয়ে চোখ খুলল। তার দুই চোখ দিয়ে 2 ফুটো না জল গড়িয়ে পড়ল। আয়ান নদীর চোখে সেই 2 ফোঁটা জল মুছে দিল, আর তারপর নদীকে বলতে লাগলো, এসব পাগলামো কেন করতে গেছিলে? এসব পাগলামোর কি মানে হয়? আমি কোনো পাগলামি করছি না, যা বলছি সত্যি বলছি। এখন তো আব্বু আমাকে মেরেছে, আর তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। আমি নিজেই নিজেকে শেষ করে দেব, তখন আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। দেখো নদী, সব কিছুর একটা লিমিট আছে। তুমি কিন্তু সব কিছুর লিমিট একদম ক্রস করে ফেলছো। এটা কিন্তু তোমার কাছ থেকে আশা করি না। আমিও তোমাকে সেটাই বোঝাতে চাইছিলাম। আমিও তোমার কাছে অনেক কিছুই আশা করি। তুমি যদি আমার প্রত্যাশা পূরণ করতে না পারো তাহলে আমি কেন তোমার প্রত্যাশার কথা চিন্তা করতে যাব? এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথায় এতক্ষণ ঠিক ছিল না, এখন যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেটার দায়ভার সম্পূর্ণই তোমার, এখানে আমার কোনো দোষ নেই। আর নদীকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু নদী কোনোভাবেই আয়ানের কথা শুনতে রাজি হচ্ছিল না। ঠিক ওই মুহূর্তে কেবিনে প্রবেশ করে নদীর আর আয়ানের আম্মু। নদীর আম্মু নদীকে দেখে সামনের দিকে এগিয়ে আসে। নদী তখন তার আম্মুকে দেখেই বলতে থাকে, আম্মু প্লিজ, আমার ভালোবাসার মানুষটাকে তোমরা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। আমি আজান ভাইয়াকে ভীষণ ভালোবাসি। আয়ান ভাইয়াকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি বাঁচবো না। বোকা মেয়ে, এসব পাগলামো মার্কা কথা বন্ধ কর আগে। তুই ভালোভাবে বাড়িতে ফিরে আয়, তারপর কি হবে দেখা যাবে। এখন এসব কিছু নিয়ে একদম চিন্তা করিস না, এখন আগে তোকে সুস্থ হতে হবে। তার আগে তোমরা আমাকে কথা দাও, আয়ান ভাইয়াকে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেবে না। আয়ান ভাইয়া শুধু আমারই থাকবে, আমি ছাড়া অন্য কারোর কোনোদিনও হতে দেবে না। আরে পাগলি মেয়ে, বললাম তো তুই এসব কিছু নিয়ে একদম চিন্তা করিস না। তুই আগে সুস্থ হ, তারপর সব কিছু নিয়ে চিন্তা করা যাবে। কেন এসব কিছু নিয়ে ফালতু চিন্তা করছিস? আমি কোনো ফালতু চিন্তা করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তোমরা যদি আয়ান ভাইয়াকে আমার থেকে কেড়ে নাও তাহলে কিন্তু আমি নিজেই নিজেকে শেষ করে দিব।
তখন তোমরা বুঝবে সন্তান হারানোর যন্ত্রণা কতটা ভয়াবহ হয়। নদীর এমন কথা শুনে সামনে এগিয়ে আসেন আয়ানের আম্মু। আয়ানের আম্মু নদীর হাত দুটো চেপে ধরে নদীকে বলতে থাকেন, চুপ কর পাগলি মেয়ে, এসব কথা আর ভুল করেও একবারের জন্য বলবি না তুই। তুই আমাদের সবার নয়নের মণি। তোকে ছাড়া আমরা বেঁচে থাকবো কি করে? আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। তুই প্লিজ নিজের মাথাটা ঠান্ডা কর আগে। তোকে পুরোপুরি ভাবে সুস্থ হতে হবে। এখন তুই সিক আছিস, এসব কিছু নিয়ে একদম চিন্তা করা চলবে না। কে বলে তারা সবাই মিলে নদীকে কোনো রকমে শান্ত করে। আর তারপরে আয়ানের আম্মু ডক্টরের সাথে কথা বলতে চলে যান। ডাক্তারের সাথে কথা বলা শেষ হলে তিনি আবারও কেবিনে ফিরে আসেন আর আয়ানকে বলতে থাকেন, আয়ান, এখানে যেহেতু হসপিটালে থাকতে হবে, তুই বাসায় চলে যা। আমরা দুজন হসপিটালে থেকে যাব আর সবকিছু সামলে নিতে পারবো। সকালবেলা তুই চলে আসিস, তাহলেই হবে। কিন্তু আম্মু, এখানে তো একজন পুরুষ মানুষ থাকা প্রয়োজন। যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় তখন তোমরা মানুষ কোথায় পাবে? সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না, হসপিটালেই সমস্ত রকম ঔষধপত্র পাওয়া যাবে। তাই তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটা ঘুম দিয়ে তারপর যা হয় দেখা যাবে। আর যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে তো অবশ্যই তোকে ফোন করব। হসপিটাল থেকে তো আর বাসা খুব একটা দূরে নয়, তুই সময় মতো চলে আসতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সাবধানে থেকো। আর আমি তোমাদের জন্য রাতের খাবার কিনে দিয়ে যাচ্ছি, তোমরা রাতের খাবার খেয়ে নিও। এই বলে আয়ান হসপিটাল থেকে বের হয়ে আসে। বাইরে থেকে খাবার কিনে তাদের কাছে পৌঁছে দিয়ে সে হসপিটাল থেকে বের হয়ে আসলো। সেখান থেকে সোজা বাসায় চলে আসে। বাসায় আসা মাত্রই নদীর আব্বু আয়ানকে নিজের রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন, আয়ান, তোমার সাহস দেখছি ইদানিং অনেক বেশি বেড়ে গেছে। তুমি আবার অনুমতি ছাড়া এই নদীকে নিয়ে কেন হসপিটালে গেছো? মামা, এসব তুমি কি বলছো? মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল। ওই মুহূর্তে যদি আমি ওকে হসপিটাল নিয়ে না যেতাম তাহলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারতো। হাজার হোক ও আমার মামাতো বোন, ও ছোট মানুষ, একটা ভুল করতেই পারে। কিন্তু তাই বলে কি আমাকে ভুল করতে হবে? ভুল করলে ভুলের মাসুল গুনতেই হবে। ও ভুল করছে, শাস্তি পেয়েছে। সেখানে তুমি কেন কি সাহায্য করতে গেলে? তুমি জানো ওর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। দেখো মামা, আমি কোনো ভুল করিনি। আমার করা কাজটাকে যদি তোমার ভুল বলে মনে হয়ে থাকে তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে নেব। আমি একবারের জন্যেও তোমার মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলবো না। আই প্রমিস ইউ। তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তাই না? বড়দের মুখের ওপর কথা বলতে শিখে গেছো। মামা, এসব তুমি কি বলছো? আমি তোমার মুখের উপর কখনো কথা বলার সাহস রাখি না। আমি তো শুধুমাত্র তোমার কথার উত্তর দিয়েছি। তাছাড়া তুমি এটা ভুলে যেও না নদী তোমার মেয়ে হয়। এই বলে আয়ান যেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। আর এদিকে নদীর পাপা ড্রয়িং রুমে বসে বসে ভাবতে লাগলেন তিনি কি কাজটা আসলেও কি করছেন নাকি সম্পূর্ণটাই ভুল। তিনি চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছেন না। কি করবেন, কি করা উচিত তিনি কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি। চলতে লাগলেও সময় আয়ান বাড়িতে এসেই খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময়ে ফ্রেশ হয়ে নাস্তা করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে এসে সবার প্রথমে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলেও ডাক্তার কিছু আগেই নদীকে চেক আপ করে এসেছে। ডাক্তার, নদীর এখন কি অবস্থা? আচ্ছা, এখন আগের চাইতে অনেকটাই ভালো। দুপুর পর্যন্ত আমরা মনিটরিং করব, তারপর যদি ভালো মনে হয় তাহলে আজ বিকেলে রিলিজ করা হবে। ঠিক আছে ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। এই বলে ডাক্তারের কেবিনে থেকে বের হয়ে আয়ান সোজা নদীর কেবিনে চলে আসলো, যেখানে তার মা আর মামি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। আয়ান কেবিনে প্রবেশ করা মাত্রই তার আম্মু তার সামনে এগিয়ে আসলো আর তাকে বলতে লাগলো, কি রে বাবা, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে আজ দুপুর পর্যন্ত মনিটরিংয়ে রাখবে, আর যদি অবস্থা ভালো মনে হয় তাহলে আজ বিকেলে রিলিজ করে দেবে। কথাটা শোনা মাত্রই খুশিতে গদগদ হয়ে নদী বলতে থাকে, সত্যি বলছো ভাইয়া? আমি আজ বিকেলে বাসায় ফিরে যেতে পারবো? আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। আমি বাড়ি যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, সে তো অবশ্যই। তুই তো বাড়িতে যাবি, তবে তার জন্য তোমাকে সুস্থ হতে হবে। এখন একটু শান্ত হয়ে ঘুমাই,
ডাক্তার বলেছে তোকে প্রচুর বিশ্রাম নিতে হবে, তার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। আর কত ঘুমাবো? ঘুমাতে ঘুমাতে তো আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার আর ঘুমিয়ে থাকতে ভালো লাগছে না। আমি বাড়িতে যেতে চাই। বিছানায় শুয়ে থাকতে আমার শরীরে ব্যথা হয়ে যাচ্ছে। আমি বাড়িতে গিয়ে একটু দৌড়াদৌড়ি করে আমার শরীরের জং ছোটাতে চাই। এসব ফাইজলামো এখন একদম চলবে না। তুই এখনো ভীষণ অসুস্থ আছিস, তোকে এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। এসব ফালতু চিন্তা ভাবনা করেছিস তো তোকে আমি হসপিটালে রেখেই চলে যাব, বাড়িতে একদম নিব না। না ভাইয়া, এমন কথা তুমি ভুলেও বলো না। এখানে আমার একদম ভালো লাগে না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বাড়িতে যেতে চাই। তাহলে সব ফাইজলামো একদম চলবে না, একদম নম্র ও ভদ্র মেয়ে হয়ে বাড়িতে যেতে হবে, কথাটা মনে রাখবি তো? কিন্তু ভাইয়া। আর কোনো কিন্তু নয়, আমি তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। একটু পরেই নার্স আসবে তোকে মেডিসিন দিতে, মেডিসিনটা চুপচাপ নিয়ে নিবি। আর তুই যদি সুস্থ হয়ে যাস তাহলে আজকে তোকে বাড়িতে নিয়ে যাব। তবে হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, তুই কিন্তু মামার মুখের উপর কোনো কথা বলবি না। বাড়িতে কেউ মামার মুখের উপর কোনো কথা বলে না, তাহলে তুই মামার মেয়ে হয়ে কেন মামার মুখের উপর কথা বলিস? ভাইয়া, আমি কারোর মুখের ওপর কথা বলি না। যেটা যুক্তিসঙ্গত সেটাই বলি। আর আমি একজন মানুষকে ভালোবাসি, তাকে পাওয়ার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। আমি আমার ভালোবাসার মানুষকে কেন এত সহজে হারিয়ে যেতে দেব? আমি কি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এইটুকু যুদ্ধ করতে পারি না? ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যুদ্ধ করার বয়সটা এখনো তোর হয়ে ওঠেনি। আগে বড় হ, পড়াশোনাটা শেষ কর। যখন ভালোবাসা জীবনে আসবে তখন এসব আবেগ কাজ করবে না। সত্যিকারে ভালোবাসা জীবনে একবারই আসে, বুঝতে পারলি? আর সেটা যখন তোর জীবনে আসবে তখন তুই সত্যি নিজের করে পেয়ে যাবি। সেটাকে ভালোবাসা কখনো হারায় না, বুঝলি? ভাইয়া শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি আমার চাইতে বয়সে বড় হতে পারো, তবে তুমি আমাকে ভালোবাসা শেখাতে এসো না। ভালোবাসা শেখার মতো যথেষ্ট বয়স আর বুদ্ধি আমার হয়েছে। ভালোবাসা কাকে বলে আর কাকে ভালোবাসি সেটা আমি খুব ভালো করেই জানি। দেখ, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোকে বললাম তো তুই আমার মুখের উপর কোনো কথা বলিস না। আমার মুখের উপর কথা বলা আমার একদম পছন্দ নয়, কিন্তু তারপরও তুই কেন বারবার আমার সঙ্গে তর্ক করছিস? ভাইয়া, তর্ক আমি না, তুমি করছো আমার সঙ্গে। আমি তো যেটা সত্য সেটাই বলছি। তুমি আমার কথাকে মেনে নিতে চাইছো না। আম্মু, তুমি তোমার ভাইজিকে বোঝাও, আমি আর ওর এসব পাগলামো সহ্য করতে পারছি না। আমি কিন্তু এখন হসপিটাল থেকে চলে যাব। প্লিজ নদী, এমন করিস না। সবার মাথা মেজাজ খারাপ হয়ে আছে। তুই যদি এমন করতেই থাকিস তাহলে সবাই তোকে বকাবকি করবে, কথা শোনাবে। আর এটা আমি একদমই চাই না। তুই তো অনেক বড় হয়েছিস, সব কিছু বোঝার মতো যথেষ্ট বয়স তোর হয়েছে, তাহলে কেন পাগলামি করছিস? ভালোবাসি তো, ভালোবাসাকে পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি। সেটা তোমরা কেন বুঝতে পারছো না? মেয়ের এমন পাগলামো কথা শুনে সামনে এগিয়ে আসেন নদীর আম্মু। তিনি নিজের মেয়ের হাত দুটো ধরে বলতে থাকেন, মা, আমার এমন কিছু করিস না, এসব কিছু আর ভালো লাগছে না। তুই আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে প্লিজ, তোর কাছে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, আমি এখন আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলছি না। তবে একটা কথা তোমাদের সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আয়ান ভাইয়া যদি আমার না হয় তাহলে আমি আর পৃথিবীর কারোর হতে দেব না। এটা তোমরা সবাই নিজেদের মাথায় ভালো করে সেট করে নাও। এরপর আর কেউ কোনো কথা বলে না। সেদিন সন্ধ্যায় নদীকে বাসায় নিয়ে আসা হলো। কিছুদিন কেটে গেল এভাবেই চুপচাপ। কিন্তু তারপরে নদীর আব্বু সেদিন বিকেলবেলায় সবাইকে ড্রয়িং রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন, মেয়ের বাড়ি থেকে ফোন দিয়েছিল আমরা কবে বিয়ের ডেট ফাইনাল করেছি সেটা জানার জন্য। এখন আমি কি বলবো? আর কয়টা দিন সময় নেই, এইভাবে হুটহাট সিদ্ধান্ত নেওয়ার তো কিছুই নেই। একটু সবকিছু শান্ত হোক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। না আম্মু, এরকমটা করলে একদম হবে না। আমার ছুটি কমে আসছে, আর মাত্র 20 দিনের ছুটি আছে। যা করার এর মধ্যেই করতে হবে। তারপর আমাকে ক্যাম্পে চলে যেতে হবে। তখন কিন্তু আর চাইলেও থাকতে পারবো না। আবার ছুটি পেতে 1 বছর পর। হ্যাঁ আপা, ছেলে একদম ঠিক কথাই বলেছে। ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে, ডিউটিতে ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই। তাই আমাদেরকে যা সিদ্ধান্ত নেওয়ার খুব তাড়াতাড়ি নিতে হবে। অতঃপর পরিবারের সবাই মিলে ড্রয়িং রুমে বসে আলোচনা করতে লাগলো। এদিকে কি আলোচনা হচ্ছিল কিছুই জানতো না নদী, কারণ সে সারাদিন ঘরের ভিতর রয়েছে।
ডাক্তার তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে সারাদিন। রুমের ভেতরেই তাকে তার ব্যালকনিতে অনেকগুলো ফুল গাছ আছে। যখন ভালো লাগে না সে ব্যালকনিতে গিয়ে বসে থাকে, আকাশ দেখে, ফুল গাছগুলোর সাথে কথা বলে। এইভাবেই তার দিন কেটে যায়। সবাই মিলে পরের সপ্তাহের বিয়ের তারিখ ফাইনাল করলো। আর ইতিমধ্যেই সবাই বিয়ের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লো। যার কিছুই জানতে পারেনি নদী। বিয়ের তোড়জোড় শুরু হতে লাগলো। বাড়িতে মেহমান আসতে লাগলো। নদীর ছোট ফুপুর মেয়ে তিতলি বাসায় আসলো। সে বাসায় এসে প্রথমেই নদীর কাছে ছুটে গেল, কারণ এই বাড়িতে একটাই মাত্র মেয়ে, আর সেটা হলো নদী। আর বাড়িতে আসার পর নদীর সঙ্গে দেখা করবে না এটা তো হতে পারে না। তিতলি ছুটে গিয়ে নদীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কি রে নদী আপু, আয়ান ভাইয়ের বিয়েতে তুই কি ড্রেস নিয়েছিস? আমার জন্য কিনেছিস কি? কি বলছিস? আরিয়ান ভাইয়ের বিয়ে মানে? দেখ, একদম নাটক করিস না। তুই বাড়িতেই থাকিস আর কোনো কিছু জানিস না এমনটাই ভাব দেখাচ্ছিস। আয়ান মায়ের বিয়ে ঠিক হয়েছে, আমরা সবাই ভাইয়ের বিয়েতে এসেছি, আর এখন কিনা তুই বলছিস তুই কিছুই জানিস না? নাটক করার জায়গা পাস না, তাই না? তুই সত্যি বলছিস ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে? আমি তো কিছুই জানি না। আমি তো সারাদিন রুমের ভেতরেই থাকি। আমার যা কিছু লাগে সব কিছুই তো আমাকে রুমের ভেতরেই পাঠিয়ে দেওয়া হয়। তাই রুমের ভেতর থেকে সেরকম একটা বাহিরে বের হওয়া হয় না। জানি না তুই কোন গ্রহের প্রাণী। বাড়িতে একটা বিয়ের সম্বন্ধ চলছে আর তুই এ ব্যাপারে কোনো কিছুই জানিস না? এটা ভাবতে আমার ভীষণ অবাক লাগছে। তোর অবাক লাগলেও কিছুই করার নেই, এটাই সত্যি। তবে হ্যাঁ, একটা কথা তুই ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখ, আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিনও হতে দেব না। আয়ান ভাইয়াকে আমি ভালোবাসি, আর ভাইয়াকে যদি আমি না পাই তাহলে পৃথিবীর কোনো মেয়েকে পেতে দেব না। আরে নদী আপু, এইসব তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আজান ভাইয়াকে ভালোবাসিস মানে? সে আমাদের সবার ভাইয়া হয়, এটা কি তুই ভুলে যাচ্ছিস? আমি কোনো কিছুই ভুলে যাইনি, আর কোনো কিছু ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি আয়ান ভাইকে ভালোবাসি, তাহলে ভুলে যাব কেন? আমার মনে হচ্ছে তোর মাথার সমস্যা হয়েছে। তা না হলে এরকম পাগলের মতো কথা কেউ বলে? নিজের ভাইকে কি ভালোবেসে বিয়ে করা যায়? এটাও কি সম্ভব? সম্ভব নাকি অসম্ভব সেটা আমি জানি না, তবে আয়ান ভাইয়াকে আমি কখনোই অন্য কারোর হতে দেব না। আয়ান ভাইয়া শুধুমাত্র আমার, আর আজীবন আমাকেই ভালোবেসে যেতে হবে, এটাই শেষ কথা। এই বলে তিতলি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে চারিদিকে না তাকিয়ে সোজা দৌড়ে আয়নের রুমে চলে গেল। আয়ন তখন নিজের রুমে বসে বসে মোবাইল টিপছিল। নদী আর কোনো কথা না বলে তাকে দৌড়ে জড়িয়ে ধরলো আর তার দুই গালে সমানে চুমু খেতে লাগলো। এরকম পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না, আর নদীকে সে কোনোভাবেই থামাতে পারছিল না। এক পর্যায়ে আয়ন ধাক্কা দিয়ে নদীকে নিচ থেকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, এসব কি করছিস নদী? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই এভাবে আমাকে চুমু খাচ্ছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই খাচ্ছি। আমার যা ভালো লাগে এখন থেকে আমি তাই করব। আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না, আমাকে আটকাতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর মাথার তার ছিঁড়ে গেছে? তোমরা যেটা মনে করো সেটাই হয়েছে। আমি এই ব্যাপারে কোনো কিছুই বলতে চাই না। আমি কি হয়েছে না হয়েছে সেই সম্পূর্ণটা আমাদের উপর ছেড়ে দিয়েছি। তোমাদের যা ইচ্ছা হয় তোমরা তাই ভাবতে পারো। এই বলে নদীকে সামলে নিয়ে আবারও দৌড়ে এসে জড়িয়ে ধরে আয়ানকে, আর তখন আবারও আগের মতোই চুমু খেতে থাকে আয়ানকে। আয়ান ভীষণ রকম আনকমফোর্টেবল ফিল করতে থাকে। এসে কোনোদিন ভাবতেও পারেনি নদী এরকম কিছু একটা করতে পারে। হাজার চেষ্টা করেও নদীকে নিজের থেকে ছাড়িয়ে নিতে পারছিল না। এক পর্যায়ে এসে প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে নদীকে কোনোরকম নিজের থেকে একটু ছাড়িয়ে নিয়ে ঠাস করে নদীর গালে একটা চড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে, কি হচ্ছে কি এসব? তুই ভুলে গেছিস আমি তোর বড় ভাই হই? হ্যাঁ, তুমি আমার বড় ভাই হও, সেটা আমি একেবারের জন্য ভুলে যাইনি। তবে তুমি হয়তো একটা কথা ভুলে গেছো, সেটা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি তোমার মায়ের পেটের আপন বোন নই, আমি তোমার মামাতো বোন হই। হ্যাঁ, তুই আমার মামাতো বোন, তো কি হয়েছে? তুই আমার মাথা কিনে নিয়েছিস নাকি? তোর যেটা মনে চাইবে তুই সেটাই করবি। আমার কথার কোনো দাম নেই তোর কাছে? অবশ্যই দাম আছে, কেন থাকবে না? বাঙালি মেয়েদের কাছে স্বামী সবাই ধর্ম, আর আমি তো তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাহলে তোমার কথায় আমার কাছে সবার উপরে, বুঝতে পেরেছো মাই ডিয়ার জামাইজান? আয়ন আর নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না। রাগে ফুঁসতে ফুঁসতে সে নদীকে বলতে লাগলো, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, অনেক কথা বলে ফেলেছিস, আর কোনো কথা তোকে বলতে হবে না।
তুই এতটা বড় হয়ে গেছিস সেটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। কেন, তুমি কি চাইতে আমি সারা জীবন ছোটই থেকে যাই আর আমাকে ছোট বলে বলে সব সময় অবহেলা করে যাবে? এটা তো হতে পারে না। এতটাও বড় হোস না, বাতাসে ভেঙে পড়ে যেতে হতে পারে। শোনো, যদি প্রয়োজন হয় ভেঙে যাব, কিন্তু মচকাবো না। কারণ আমি আমার ভালোবাসার মানুষকে কখনোই আমার কাছ থেকে হারিয়ে যেতে দেব না। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি সোজা আঙুলে গিয়ে উঠবে না, আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা যে বাঁকাতে হয় এটা আমার চাইতে ভালো কেউ জানে না। আয়নের এমন কথা শুনে একটু ভয় পেয়ে গেল নদী। সে আয়নকে ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ালো আর তারপরে বলতে লাগলো, মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মামা ঠিক কথাই বলেছে, তুই ভালো কথা বোঝার মানুষ নোস। তোকে ভালোভাবে কথা বলে কোনো লাভ নেই, কারণ তোর রক্তে কোনো পসিবিলিটি নেই। তোর রক্তের গ্রুপে তো ওবি নেগেটিভ, যেটা খুবই দুর্বল। তাই তোর কাছে পজিটিভ কিছু আশা করা তো একদমই ফরজ নয়। যা ভালো লাগে তাই ভাবতে পারো, কিন্তু আমি আমার কথা তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। তুমি যদি অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তা করেছো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। রুমে প্রবেশ করতে করতে কথাটা শুনে নেয় নদীর আম্মু। তিনি পাশ দিয়েই যাচ্ছিল। এমন সময় তিনি আয়নের রুম থেকে নদীর কণ্ঠস্বর শুনতে পান, আর নদীর কণ্ঠস্বর শুনে তিনি রুমের ভেতর চলে আসেন। আর তারপর তিনি নিজের কানে সবটা শোনেন। নদীর আম্মু নদীর এমন কথা শুনে রুমে প্রবেশ করে সঙ্গে সঙ্গে নদীর গালে একটা চড় বসিয়ে দেয় আর বলতে থাকে, চুপ কর বেয়াদব মেয়ে, আমি বুঝতে পারছি না তুই কি হলি রে। নিজের ভাইকে কেউ বিয়ে করতে চায়, কতটা নির্লজ্জ করে মানুষ এমন করা কথা বলতে পারে। আম্মু, ভুল আমি করছি না, ভুল তোমরা করছো। কারণ আমি নিজের ভাইকে বিয়ে করছি না, ফুপাতো ভাইকে বিয়ে করছি। আর আমি তার মামাতো বোন, তাই আমাদের বিয়ের সম্পর্ক ইসলামে জায়েজ আছে। কি মেয়ে জন্ম দিলাম আমি, সেটাই তো বুঝতে পারছি না। যেখানে আমরা লজ্জায় বিয়ের কথা শুনলে পালিয়ে বেড়াতাম, আর সেখানে কিনা আমার মেয়ে হয়ে নিজেরই ফুপাতো ভাইকে বিয়ে করার জন্য পাগল হয়ে লেগেছে। যেখানে কিনা ছেলেটা তার আপন ফুপাতো ভাই, সবাই তার উপর, আবার বয়সে এতটা বড়। ছিছি, আমার লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা। দেখো, তোমাদের যদি লজ্জা হয় তাহলে তোমরা ঘর থেকে বের হইও না, কিন্তু তারপরও আমার ব্যাপারে কেউ কোনো সিদ্ধান্ত নিবে না। আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিব, কারণ আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তোমরা কেউই আমার ভালো কিছু হোক সেটা চাও না। তাই তোমাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার আমার দায়িত্ব নয়। কথাটা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না নদীর আম্মু। তিনি কান্না করে দিয়ে বলতে থাকেন, হায় আল্লাহ, একই দিন আসলো। আমি তো সেটাই বুঝতে পারছি না, নিজের মেয়ের কাছ থেকে এমন কথা শুনতে হবে, এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও। ইতিমধ্যে হট্টগোল শুনে বাড়ির সবাই আয়নের রুমে এসে উপস্থিত হয়। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কোনো কথাই বলছে না, কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। আয়নের আম্মু নদীকে সামনে নিয়ে বলতে থাকেন, মা প্লিজ, তুই এরকম করিস না। তুই এখনো অনেক ছোট, এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স তোর হয়ে ওঠেনি। আগে বয়স আর বুদ্ধি দুটোই হোক, তারপর তোর যা ইচ্ছে হয় তুই তাই করিস। কখন আমি কিছু করব? যখন ভালোবাসার মানুষটা অন্য একজনকে নিয়ে সংসার করবে তখন। ছিছি মা, এসব তুই কি বলছিস? ভালোবাসার কি বুঝিস তুই? আমি সেটাই বুঝতে পারছি না। তুই তোর মাথাটা ঠান্ডা কর। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হতে চলেছে, এখানে প্লিজ কোনো ঝামেলা করিস না। তখনই নদী চিৎকার দিয়ে বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমাদের এরকমটা কেন মনে হচ্ছে? আমি নই, বরঞ্চ তোমরাই সিন ক্রিয়েট করছো। তোমরা আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করছো। যেই প্রচেষ্টাই আমি কোনো দিন তোমাদেরকে সফল হতে দেব না। যদি প্রয়োজন হয় তাহলে আমি আত্মহত্যা করব, নিজেকে শেষ করে দেব, কিন্তু তারপরও আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার চোখের সামনে অন্য কারোর হয়ে যেতে দেখতে পারবো না। নদীর আব্বু তখন বাড়ির বাইরে ছিলেন, তিনি এসবের কোনো কিছুই জানতেন না। এদিকে আয়ান নদীর কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে বাইরে চলে গেল। সবকিছু আর সহ্য করতে পারছিল না। একদিকে বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে একটা বনেদি পরিবারের সঙ্গে, অন্যদিকে নদীর এসব পাগলামি, কোনটাকে সামাল দেবে সেটাই ভেবে পাচ্ছে না। কারণ বলে না, দ্বি পরিবারের মানুষেরা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন, তারা কখনোই নিজেদের মান সম্মানে আঘাত আনবে এমন কোনো কাজ করতে পছন্দ করেন না, বা যারা এসব কাজ করে তাদেরকেও পছন্দ করে না। এদিকে নদীর বাবাও সেম ক্যাটাগরির মানুষ,
তিনি নিজের আত্মসম্মান ভীষণ ভালোবাসেন। আত্মসম্মানে আঘাত আসলে তিনি নিজের সন্তানকে খুন করে ফেলতেও দুইবার চিন্তা করবেন না, যেটা নিয়ে ভীষণ ভাবছে আয়ান। এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। লেকের পাড়ে এসে চুপচাপ বসে আছে। ইতিমধ্যে তার বেস্ট ফ্রেন্ড রাজকে ফোন দিয়েছে। রাজ ততক্ষণে লেক পাড়ে চলে এসেছে। যে ছেলেটা কোনোদিন সিগারেট ছুঁয়ে পর্যন্ত দেখতো না, সেই ছেলেটা আজ এক প্যাকেট সিগারেট আর লাইটার নিয়ে বসেছে। একটার পর একটা সিগারেট জ্বালিয়ে টানছে। রাজ তার পাশে বসে আছে, কোনো কথা বলার সাহস পাচ্ছে না। আয়ানকে ভীষণই চিন্তিত দেখাচ্ছে। প্রায় আধা ঘন্টা কেটে যাওয়ার পর আয়ান সিগারেট বন্ধ করে রাজের দিকে ফিরে তাকালো। আয়ানের চোখ দুটো একদম লাল রক্তবর্ণ ধারণ করেছে। রাজ আয়ানের এমন চোখ দেখে ভীষণ ভয় পেয়ে গেল। রাজ তখন আয়ানকে বলতে লাগলো, কি হয়েছে দোস্ত, তোর এই অবস্থা কেন? বাসা থেকে কি ঝগড়া করে এসেছিস? না, ঝগড়া টগড়া তেমন কিছু করিনি, তবে কি করব সেটা ভেবে পাচ্ছি না। আই অ্যাম ভেরি টেন্সড। কেন রে ভাই, কি হয়েছে? আমাকে খুলে বল। তুই যদি আমাকে খুলে না বলিস তাহলে আমি জানবো কেমনে? বল আমাকে কি হয়েছে। অতঃপর আয়ান সবকিছু রাজকে খুলে বলল। সবকিছু শুনে রাজ চুপচাপ বসে রইল। কি বলবে সে নিজেও কিছু ভেবে পাচ্ছে না। এরকম কিছু হবে এরকমটা কোনোদিনও কল্পনা করেনি। বন্ধুর বিয়ে হবে মহা ধুমধামের সঙ্গে, সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল রাজ। সবাই মিলে বন্ধুর বিয়েতে অনেক বেশি আনন্দ করবে, কারণ তাদের গ্রুপের প্রথম যে বিয়ে করছে, তাই বন্ধুদের গ্রুপের প্রথম বিয়েটা অনেক স্মৃতিময় করে রাখবে ভেবেছিল সবাই। কিন্তু এরকমটা হবে কেউ কল্পনাও করতে পারেননি। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রাজ আয়ানকে বলতে লাগলো, দোস্ত চিন্তা করিস না, তোর মামা বাড়িতে আসুক, তোর মামা কি করে সেটা দেখে তোর মামা যেটা বলে তুই সেটা সিদ্ধান্ত মেনে নিস। কারণ সে ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে আদর যত্ন করে মানুষ করেছে তোর মামা, তাই মামার মনের কখনো কষ্ট দিস না। আরে ভাই, তুই পাগল হয়ে গেছিস নাকি যে আমি মামার মনে কষ্ট দেব? মামাকে কতটা ভালোবাসি সেটা তো তোরা সবাই খুব ভালো করেই জানিস, তাই মামার মনে কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো শুধু নদীর কথা ভাবছি। যদি এরকম কিছু চিন্তা করলো কিভাবে যে আমি তাকে বিয়ে করব, এটা পাগল ছাড়া আর কিছু নয়। সে যাই হোক, এইসব কিছু নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে তোকে যেটা বলছি তুই সেটা ভালোভাবে মাথা ঢুকিয়ে নে। তুই কিন্তু ভুল করেও এমন কিছু করবি না যাতে তোর পরিবারের মানুষরা কষ্ট পেতে পারে। বুঝতে পেরেছিস তো তুই? হ্যাঁ, এ ব্যাপারে আমি 300% নিশ্চিত। আমি কখনোই এমন কোনো কাজ করব না যাতে আমার পরিবারের মানুষেরা কষ্ট পাবে। তাহলে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এখন চল মামার দোকানে যাই, চা খাবো। এই বলে রাজ আয়ানকে নিয়ে চায়ের দোকানে চলে আসলো। সেখানে বসে দুজনে চা খেলো আর গল্প করতে লাগলো। অন্য প্রসঙ্গ নিয়ে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চললো। রাত 8টা বাজে। আয়ান রাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসলো। ড্রয়িং রুমে এসে দেখতে পেল সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। সবার মুখ একদম চোখ। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজমান। আয়ানের বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। সে কোনো কথা না বলে চুপচাপ একপাশে এসে দাঁড়ালো। আর তখনই নদীর বাবা নদীকে নিজের কাছে ডেকে নিলেন আর বলতে লাগলেন, আমি তোমার জন্য হোস্টেলে কথা বলে এসেছি। তুমি আজ রাতেই নিজের সমস্ত জিনিস গুছিয়ে নাও, কাল সকালেই ড্রাইভার তোমাকে হোস্টেলে পৌঁছে দেবে। আব্বু, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তাই আমার উপর কোনো সিদ্ধান্ত তোমরা চাপিয়ে দিতে পারো না। কথাটা বলতে দেরি হলো নদীর গালে ঠাস করে তার একটা চর বসিয়ে দিয়ে গর্জে উঠতে দেরি করলেন না নদীর আপু। চিৎকার দিয়ে পুরো বাড়ি কাঁপিয়ে দিয়ে তিনি বলতে লাগলেন, চুপ কর বেয়াদব মেয়ে, আমি তোমার পেটের বয়সে ছোট নই যে তোমার উপদেশ আমাকে শুনতে হবে। এই বাড়িতে এটাই হবে যেটা আমি চাইবো। বাবার হাতে থাপ্পড় খেয়েও থেমে রইল না নদী। সে তখন আবারও সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তাহলে তোমরা সবাই নিজের কান খুলে একটা কথা ভালোভাবে নিজের মাথায় ঢুকিয়ে নাও। এই বাড়ি থেকে যদি আয়ান ভাইয়া অন্য একটা মেয়েকে বিয়ে করতে যায়, তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, অন্যথা আয়ান ভাইয়াকে আমাকে বিয়ে করতে হবে। এই বলে হনহন করে নিজের রুমে চলে গেল। এরকম কিছু হবে এটা বাড়ির সবাই আগে থেকেই ভেবেছিল। কারণ বাংলায় একটা প্রবাদ আছে না, বাপ কা বেটা সিপাহি কা গুড়া। নদীর কাছেও সেরকমটাই হয়েছে। বাপ যেমন একগুঁয়ে আর প্রচন্ড জেদি, আর নদীও ঠিক সেরকমটাই। সে যখন ঠিক করেই নিয়েছে আয়ানকে সে বিয়ে করবে, তখন পৃথিবী উল্টে গেলেও আয়ানকে অন্য কারোর হতে দেবে না কোনোদিন। প্রয়োজনে সে নিজেকে শেষ করে দেবে, কিন্তু তারপরেও নিজের সিদ্ধান্ত থেকে এক পা পিছিয়ে আসবে না।
এদিকে নদী চলে আসার পর ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে নদী বলতে থাকেন, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার সিদ্ধান্ত কোনো অনড় হতে পারে না। আমি যখন কথা দিয়ে রেখেছি তখন আমি রক্ষা করার বই আয়ানকে এই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। এতে যদি আমার মেয়ে নিজেকে শেষ করে দেয় তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু ভাই, আমার মনে হচ্ছে না মেয়েটার প্রতি এতটা কঠোর হওয়া আমাদের একদম উচিত হচ্ছে। মেয়েটা ছোট মানুষ, ওকে একটু বুঝিয়ে বলা যেত বা অন্য কিছু একটা করা যেত। আপু, তুমি ওর হয়ে একদম সাফাই গাইবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক। তোমাদের যদি ওর সঙ্গে সাফাই যাইতে ইচ্ছা করে তাহলে তোমরা ওর সঙ্গে হোস্টেলে চলে যেতে পারো। এই বাড়িতে তোমাদেরও থাকার প্রয়োজন নেই। তবে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব। আয়ানের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেব। এই বলে তিনিও সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। আর ড্রয়িং রুমে রইল পরিবারের বাকি সব সদস্য। তারাও বেশ কিছুক্ষণ একে অপরের প্রতি মুখ চাওয়াচুই করলো, কিন্তু তারাও কোনো কথা বলার সাহস পেল না। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তারপর যে যার নিজেদের রুমে চলে গেল। এদিকে আয়ান নিজের রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। সে কি করবে ভেবে পাচ্ছে না এই মুহূর্তে, কি করা উচিত কিছুই ভেবে পাচ্ছে না। তবে সে এরকম কোনো কিছু কখনোই করবে না যেটা তার মামাকে মান সম্মানের মুখোমুখি হতে হয়, কারোর প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার মামা তাকে যেটা করতে বলবে সেটাই করবে। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে আসে আর বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে কাল সকালে না জানি কোন আপদ অপেক্ষা করছে। সকাল হতে না হতেই নদীর আব্বু ড্রয়িং রুমে চলে আসেন আর নদীকে ডাকতে থাকেন। নদী সারা রাত কান্না করছে, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চোখ দুটো ফুলে একদম লাল হয়ে আছে, যেন এক্ষুনি কোঠর থেকে বেরিয়ে আসবে। কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই নদীর আব্বুর। তিনি নদীকে বলতে লাগলেন, রেডি হয়ে নাও, একটু পরেই ড্রাইভার তোমাকে হোস্টেলে রেখে আসবে। তখনই নদী তার বাবার দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার সিদ্ধান্ত কি ফাইনাল? আমি কোনো সিদ্ধান্ত নিয়ে দুইবার চিন্তা করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই আমাকে এখানে নতুন করে জিজ্ঞাসা করার মতো কিছুই নেই। তারপরও আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করে নিলাম, এটাই তোমার শেষ সিদ্ধান্ত কিনা? হ্যাঁ, একদমই তাই। সেটাই আমার শেষ সিদ্ধান্ত। আর তুমি আজই এই বাড়ি থেকে চলে যাবে। আজকের পর যদি কখনো প্রয়োজন হয় তাহলে তুমি এই বাড়িতে ফিরে আসবে, নয়তো আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসার নামও নেবে না। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসার নাম নিব না। তোমাদের কাউকে আর কোনোদিন বিরক্ত করব না। কারোর প্রতি যদি আমি কোনো অন্যায় বা অত্যাচার করে থাকি, কারোর যদি আমার প্রতি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিও। এই বাড়িতে এটাই আমার শেষ দিন। হয়তো তোমাদের কাছে আর কোনো দিন ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। এই বলে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিজের রুমে চলে আসে নদী, আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা বন্ধ করে দেয় ঠাস করে। দরজা বন্ধ করাতে বিকট এক আওয়াজ হয়, সবাই সেটা শুনতে পায় নিজেদের রুম থেকে। আয়নের রুমের একটা রুম পড়ে ছিল নদীর রুম, তাই আয়ান খুব ভালোভাবে বুঝতে পারে শব্দটা কোথা থেকে এসেছে। আয়ান শব্দটা শুনে এই রুম থেকে বের হয়ে আসে। তখনই আয়ান নদীর রুমের সামনে এসে দরজায় নক করতে থাকে, বারবার নদীর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। আয়নের চিল্লাচিল্লি আর দরজা ধাক্কায় সবাই সেখানে চলে আসে। নদীর আব্বু তখনও ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন, তিনি সেরকম কিছু চিন্তাও করতে পারেননি। বাড়ির সবাই সেখানে এসে দেখতে পেল দরজা নদী কোনোভাবেই খুলছে না, তাই তারা দরজা ভাঙার সিদ্ধান্ত নিল, কারণ তারা কোনো রেসপন্স পাচ্ছিল না। নদী কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে কিনা সেটা চিন্তা করছিল সবাই। সবাই মিলে দরজাটা ভেঙে রুমে প্রবেশ করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নদী রুমে প্রবেশ করার প্রায় 10 মিনিটের বেশি সময় কেটে গেছে। সবাই রুমে প্রবেশ করেই দেখতে পেল নদীর চেহারাটা নীল বর্ণ হয়ে আসছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মুহূর্তের মধ্যে সবাই যেন একদম স্তব্ধ হয়ে গেল। তারা তো কোনোদিন কল্পনাও করতে পারেনি নদী হুট করে এমন একটা কাজ করে বসবে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। কিন্তু এদিকে কোনো পাত্তা না দিয়ে আয়ান ততক্ষণে নদীকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। আজকেও আয়ান সেদিনের মতো করেই গাড়ির পেছনের সিটে বসিয়ে নিজে ড্রাইভ করা শুরু করলো। হসপিটালে পৌঁছাতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগলো। আয়ান নদীকে নিয়ে এমার্জেন্সিতে চলে গেল, আর সেখানে সবকিছু ডাক্তারকে খুলে বলল। জরুরি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হলো, স্টমাক ওয়াশ করানো হলো। তবে কিছুক্ষণের মধ্যে নদীর হাঁপানি শুরু হয়ে গেল। ছোটবেলা থেকে এমনিতেই তার শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর আজ যখন তাকে স্টমাক ওয়াশ করা হলো, বুকে, পিঠে এবং পেটে প্রচণ্ড চাপ লাগাতে তার আবারও শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়ে গেল। তাই ডক্টর তাকে
ইনভিটেশন দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করতে লাগলো। এভাবে সেদিনের দিনটা কেটে গেল, কিন্তু নদীর অবস্থার একটু উন্নতি হচ্ছিল না। সবাই পেছন চিন্তায় পড়ে গেল। নদীর আম্মু তখন আয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকেন, এসব কি হয়ে গেল? আমি তো কিছু ভাবতে পারছি না। আমার মেয়েটা কেন এরকম পাগলামি করলো? মামি প্লিজ তুমি ভেঙে পড়ো না, নিজেকে একটু শক্ত করো। আল্লাহ আছেন তো, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে একটু দেখবেন, আমাদের সঙ্গে নিশ্চয়ই ভালো কিছু হবে। ভেঙে পড়ো না প্লিজ। বাবা, কিভাবে নিজেকে শক্ত করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার তো একটা মাত্রই মেয়ে, আর মেয়েটাকে হারিয়ে ফেললে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো বেঁচে থাকার কোনো কিছুই থাকবে না। আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের নদীকে একদমই কেড়ে নেবেন না, তিনি আমাদের নদীকে আমাদের কাছেই ফিরিয়ে দেবেন। তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহর কাছে দোয়া পড়ো। তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার মেয়েকে ফিরে চাও, তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমাকে ফেরত দেবেন তোমার মেয়েকে। হ্যাঁ ছোট বউ, আমার ছেলে একদম ঠিকই কথা বলেছে। মায়ের দুয়ারে সন্তানের জন্য সবার আগে কবুল হয়, তাই তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। এই বলে আয়ানের আম্মু নদীর আম্মু দুজনেই হসপিটালে নামাজের একটা জায়গা ছিল, সেখানে কি নামাজে দাঁড়িয়ে গেল আর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতে লাগলো। এদিকে নদীর বাবা হসপিটালে যাননি, তিনি বাড়িতে বসে আছেন ড্রয়িং রুমে। তিনি কোনোভাবেই ভেবে পাচ্ছেন না তিনি এখন কোন পথে যাবেন। একে তো কাল বিয়ের তারিখ, আজ বাড়িতে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আর আজ ওনার মেয়ে মৃত্যু শয্যাশায়ী। হসপিটালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওনার কি করা উচিত উনি কোনোভাবেই ভেবে পাচ্ছেন না। তিনি মাথা নিচু করে ড্রয়িং রুমে বসে আছেন। তখনই হঠাৎই আয়ান তার মামাকে ফোন দিয়ে বলতে লাগলো, মামা তুমি একটা বারের জন্য হসপিটালে আসলে না, এটা কিন্তু তোমার কাছ থেকে একদমই আশা করিনি। হাজার হোক ও তোমার মেয়ে। কি করব বাবা, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আমার মাথায় আর কল হচ্ছে না। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, সবার আগে তোমার মেয়ে ভালো থাকা আর বেঁচে থাকা। আগে তো আল্লাহর কাছে এটা দোয়া করো, আল্লাহ তোমার মেয়েকে যেন তোমার বুকে ফিরিয়ে দেয়, তারপর যা হবে দেখা যাবে। এত চিন্তা করে কোনো লাভ নেই। সে না হয় বুঝলাম, কিন্তু মানুষগুলোর সামনে আমি কোন মুখে দাঁড়াবো? তাদেরকে কোন মুখে আমি বলবো যে তাদের বাড়ির মেয়েকে আমি আমার বাড়িতে বউ করে আনতে পারবো না? মামা তুমি এখনো ওইসব কিছু নিয়ে পড়ে আছো? তুমি তোমার মেয়ের কথা একটু চিন্তা করছো না? আল্লাহর কাছে একবার তো প্রার্থনা করো, আল্লাহ যেন তোমার মেয়েকে তোমার বুকে ফিরিয়ে দেন। এটা তো একবার না হাজারবার করছি। আল্লাহ আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিক। আমার একটা মাত্রই সন্তান, কেউ না জানুক। তুই তো জানিস আমি আমার মেয়েটাকে কতটা ভালোবাসি। আমার মেয়ের এমন অবস্থায় আমার কি একটু খারাপ লাগছে না? কিন্তু আমি কি করব? আমি তো নিরুপায় হয়ে বসে আছি। আমি তো কোনো দিকেই যাবার জন্য কোনো পথ পাচ্ছি না। আমার এই মুহূর্তে কি করা উচিত তুমি নিজেই আমাকে বলে দে। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন। তাই তুমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করো, আল্লাহ যেন তোমার মেয়েকে ফিরিয়ে দেন, তারপর যা হয় দেখা যাবে। এই বলে আয়ান ফোন কেটে দিল। সেদিনের দিনটাও কেটে গেল, নদীর জ্ঞান ফিরে আসলো না। তাকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হলো। তাকে 24 ঘন্টার জন্য অবজারভেশনে রাখা হয়েছে। যদি অবস্থার উন্নতি না হয় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নিয়ে যেতে হতে পারে। সবাই চিন্তিত হয়ে পড়ল, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। আল্লাহর অশেষ রহমত, ওই যে কথায় আছে না, মায়ের দোয়ার আগে কোনো কিছুই হয় না, এরকমটাই হয়েছে। নদীর আম্মু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন, নিজের মেয়ের জন্য দোয়া পড়লেন, আর সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আজ 3 দিন পর নদীর জ্ঞান ফিরে এসেছে, তবে সে কোনো কথাই বলতে পারছে না। চুপচাপ শুধু হ্যাবলার মতো তাকিয়ে আছে। তাতেই যেন পরিবারের মুখে একটু হাসি ফিরে এসেছে। অপরদিকে আয়নের যে মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার সম্বন্ধ ঠিক হয়েছিল, তারা নদীর এই অবস্থার কথা জানতে পেরে নিজেকেই বিয়ের তারিখ একটু পিছিয়ে দেন। তবে তারা কোনোভাবেই গুনাহ করেও বুঝতে পারেনি যে এই বিয়েটা আদৌ হবে কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই। নদীকে হসপিটাল থেকে রিলিজ করতে মোটামুটি 8 দিনের মতো সময় লেগে গেল। 8 দিন পর নদীকে বাসায় নিয়ে আসা হয়েছে। নদী তার রুমে শুয়ে আছে। ড্রয়িং রুমে সবাই আবারও জড়ো হয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা জানার জন্য। নদীর বাবা আয়ানকে নিজের পাশে ডেকে নিয়ে বসালেন।
আয়নের হাত দুটো ধরে বলতে লাগলেন, আয়ান, আজ আমি তোর ছেলে, তুই আমার বাবা। আজ তুই আমাকে যে সিদ্ধান্ত দিবি আমি সেটাই মেনে নেব। মামা, এসব তুমি কি বলছো? আমি জন্মের পর আমার বাবাকে পাইনি। বাবার আদর, স্নেহ, ভালোবাসা সব কিছুই তুমি আমাকে দিয়েছো। একটা কথা তুমি খুব ভালো করেই জানো, যখন স্কুলে আমার বাবার নাম জিজ্ঞাসা করো তো তখন আমি তোমার নাম বলে দিতাম। কথাটা নিশ্চয়ই তোমার খুব ভালো করেই মনে আছে। কেন মনে থাকবে না? সেই মধুর স্মৃতি কি আর ভুলে থাকা যায়? অবশ্যই মনে আছে। তখনই নদীর আব্বুর হাত দুটো ধরে আয়ান নদীর আব্বুকে বলতে লাগলো, না না, শোনো, তোমাকে একটা ছোট্ট কথা বলি। সেই পিচ্চি ছেলেটা এখনো সেই পিচ্চি আছে, অতটাও বড় হয়ে যায়নি যে তোমার সিদ্ধান্ত মেনে না নিয়ে নিজের সিদ্ধান্ত তোমাকে জানাতে হবে। মামা, আমি সেই সিদ্ধান্তই মেনে নেব যেটা তুমি নেবে। কিন্তু বাবা, তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, তোর মতামতের উপর আমাদের গুরুত্ব দেওয়াটা ব্যাপারটা ছাপার আছে। মামা, আমার মতামত সেটাই হবে যেটা তুমি সিদ্ধান্ত নেবে, কারণ আমি বাবার পর তোমাকে জেনেছি, তাই আমি আমার বাবার জায়গাটা শুধুমাত্র তোমাকেই দিতে চাই। আমি কোনোদিনই আমার আত্মসম্মানের কাছে সমর্পণ করিনি। আজ আমাকে এভাবে ছোট হয়ে যেতে হবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। জানি না ওই মানুষগুলোর কাছে আমি কি জবাব দেব, কিন্তু এই মুহূর্তে আমার মেয়ে চাইতে আমি ইম্পর্টেন্ট বেশি কিছু দেখছি না। আমি বললাম তো, তুমি আমাকে যে সিদ্ধান্ত দেবে আমি সেটাই মেনে নেব। তুমি আমার কথা চিন্তা করো না। আমি যেই পরিবারটাতে বড় হয়েছি সেই পরিবারটা আমাকে ভালো রেখেছে, আমি চাই সেই পরিবারটাও ভীষণ ভালো থাকুক। সেটা যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে তাতেও আমার কোনো ক্ষতি নেই। হ্যাঁ ভাই, আয়ান একদম ঠিক কথাই বলেছে। আয়ান নদীকে বিয়ে করলে যদি এই ঝামেলাটা মিটে যায় তবে সেটাই হোক। নদী তোর একমাত্র মেয়ে, আমি চাই না তুই কোনোভাবেই সন্তান হারা হোস। কিন্তু আপা, ওই মানুষগুলোকে আমি কি জবাব দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ মামা, আম্মু একদম ঠিক কথাই বলেছে। ওনাদের কাছে যেমন ওনাদের পরিবার সবার আগে, তেমনি আমাদের কাছেও আমাদের পরিবার সবার আগে। আমরা যদি নিজের পরিবারকে এই সবার আগে প্রায়োরিটি দিতে না পারি তাহলে আমাদের পরিবার আমাদের কাছে এই গুরুত্ব না পেলে অন্যদের কাছে কি গুরুত্ব পাবে? হ্যাঁ ভাই, আয়াম একদম ঠিকই কথা বলেছে। নিজের পরিবারকে আগে নিজেদেরকে ভালোবাসতে হবে, তারপর অন্যের কাছ থেকে সম্মান আর ভালোবাসা প্রত্যাশা করতে হবে। আয়ান এবং আয়নের আম্মুর কথার সঙ্গে পরিবারের সবাই একমত পোষণ করেন। সবাই নদীর বাবাকে বোঝাতে শুরু করে। অবশেষে এটাই সিদ্ধান্ত হয় নদীর সঙ্গে আয়নের বিয়ে হবে। কারণ ন্যাচরা পরিবারের মানুষ আর কোনো উপায়ন্তর দেখতে পাচ্ছিল না নদীকে বাঁচিয়ে রাখার জন্য। যে মেয়েটা একবার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে পেরেছে, সেই মেয়েটা দ্বিতীয়বার যদি আবারও ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে তাহলে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলবে। তাই একটা মানুষকে মেরে ফেলার চাইতে তার ভালোবাসার মানুষটাকে তার কাছে ফিরিয়ে দিলে যদি সে বেঁচে যায় তাহলে সেটাই করা উচিত। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদমই ঠিক শুনেছেন। নদীর বাবা তখন নিজের সিদ্ধান্ত পাল্টে নিতে বাধ্য হন, শুধুমাত্র মেয়ের কথা চিন্তা করে। আর নদী যখন জানতে পারে তার বাবা তার সিদ্ধান্ত মেনে নিয়েছে, আয়নের সঙ্গে তাকেই বিয়ে দেবে, নদী ভীষণ রকম খুশি হয়। দেখতে দেখতে নদী সুস্থ হয়ে ওঠে। কেটে গেল প্রায় আরও 1 সপ্তাহ মতো। যদিও মেয়েটার সঙ্গে আয়নের বিয়ের সম্বন্ধে ঠিক হয়েছিল, সেই সম্বন্ধটা ভেঙে দিতে নদীর বাবাকে অনেকটা অপমানিত হতে হয়েছে, কিন্তু তারপরও নিজের মেয়ের ভালো এবং বেঁচে থাকার জন্য তিনি এটা করতে বাধ্য হয়েছেন। ওই যে কথায় আছে না, মানুষ সন্তানের জন্য সব কিছুই করতে পারে। নদীর বাবাও ওর ঠিক তেমনটাই করছেন। নিজের সন্তানের জন্য না হয় একবার একটু কারোর কাছে নিজের মাথা নত করছেন, কিন্তু তাতেও ওনার তেমন কিছুই যায় আসে না। নদী সুস্থ হয়ে ওঠার পরই যেই কেনাকাটা শুরু করা হয়েছিল আয়ন ওই মেয়েটার বিয়ে হওয়ার জন্য, সেই কেনাকাটা দিয়েই নদী আর আয়নের বিয়ের ব্যবস্থা করা হয়। আজ তাদের দুজনের গায়ে হলুদ। তিতলি নদীর সঙ্গে বসে বসে গল্প করছে। আপু, সত্যিই তুমি পারো বটে। এত কিছু করলে শুধুমাত্র আয়ন ভাইয়াকে বিয়ে করার জন্য? কি এমন আছে আয়ন ভাইয়ের মাঝে যেটা অন্য ছেলের মাঝে তুমি পেতে না? দেখো, ভালোবাসা এমন একটা জিনিস যেটা যে কারোর প্রতি জন্ম নিতে পারে খুব সহজেই, কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়ে ভুলে থাকা অতটা সহজ কাজ নয়। একটা মানুষকে ভালোবাসতে লাগে 1 সেকেন্ড, আর ভুলে যেতে লাগে পুরোটা জীবন। তবে আমি চাই আমার জীবনে এরকম ভালোবাসার মানুষ কখনোই না আসুক, কারণ আমি আমার এই আমিটাকে ভীষণ ভালোবাসি।
আমি আমার এই আমিটাকে কোনো দিনও অন্য কারোর জন্য কষ্ট দিতে পারবো না। এটা তুই এখন শুধুমাত্র মুখেই বলছিস। যখন কাউকে সত্যিকার অর্থে ভালোবাসবি তখন তাকে হারিয়ে ফেলার জন্য প্রত্যেকটা সেকেন্ড ভীষণ আতঙ্কে থাকবি। তখন চাইলেও সেই মানুষটাকে অত সহজে ভুলে যেতে পারবি না। সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, আর সেই জন্যই তো আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো দিনও আমি কাউকে ভালোবাসবো না। তাহলে তো আর কোনো প্রবলেম থাকবে না। সে তোর যা বলে মনে হয় তুই তাই করিস, কিন্তু এখন আমাকে এটা বল, মেহেন্দি দিয়ে আমাকে কেমন লাগছে? আজকের লুকটা কেমন হয়েছে? তুমি তো এমনিতেই মাশাআল্লাহ অনেক সুন্দরী, আর যে কোনো সাজেই তোমাকে অনন্য রকম সুন্দর লাগে। তুইও মাশাল্লাহ অনেক সুন্দর আছিস। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোর জীবনও এমন খুবই সুন্দর মানুষ আসুক। তোমার দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন, কারণ সুন্দর দেখতে মানুষগুলোর মনটা অনেক বেশি সুন্দর হয়, আর তাদের দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সেজন্যই তো তুমি আয়ন ভাইয়াকে এত তাড়াতাড়ি পেয়ে গেলে। মোটেও সেরকম নয়। আয়ান ভাইয়াকে আমার করে পাওয়ার জন্য কতটা স্যাক্রিফাইস করেছি সেটা শুধুমাত্র আমি জানি, সেটা তোরা বুঝবি না। বুঝতে পেরেছিস? এভাবে সেদিনকার মতো হলুদ আর মেহেদির অনুষ্ঠান শেষ হয়ে গেল। পরের দিন বিয়ের অনুষ্ঠান। সেই সকাল থেকে বউ সেজে বসে আছে নদী। এটা তার অনেক দিনের স্বপ্ন, আয়নের জন্য বউ সেজে অপেক্ষা করবে। বহুদিনের প্রতিকার ফল পেতে চলেছে, সেই জন্যই তো সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেকে একদম রেডি করে নিয়েছে। এদিকে নিজের বিয়ে হলে কি হবে একটু চুপ করে বসে থাকতে পারছে না আয়ান, কারণ বাড়ির বড় ছেলে সে যেদিকে না যাবে সেদিকেই কাজটা করে থাকবে। তাই তো সব দিকটাই আয়ানকে একা হাতে সামলাতে হচ্ছে। তাতেও তার কোনো সমস্যা নেই, সে বরঞ্চ খুশি মনে সব কিছু করে নিচ্ছে, কারণ আয়ান বরাবরই নিজের দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন। নিজের দায়িত্ব থেকে সে কখনোই পিছিয়ে যায় না, দায়িত্বকে সে কোনোভাবেই অবহেলা করে না। বিকেল 3টে বাজে কাজী সাহেব আসলেন আর বিয়ের সমস্ত কাজ শেষ করলেন। বহিরাগত আত্মীয় স্বজনরা সবাই খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিজেদের বাড়িতে চলে গেলেন। শুধু রয়ে গেছেন দূর থেকে আসা আত্মীয় স্বজনরা। তারা পরের দিন যাবে বলে বিয়ের সমস্ত কার্যকর্ম শেষ হলে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবার খায়। আর তারপরে তিতলি নদীকে নিয়ে আয়নের রুমে চলে আসে। তিতলি আর নদী দুজনে বসে গল্প করছে। বহুদিন পর আয়ন ভাইয়াকে ভাগে পাইছি। আজ ভাইয়া থেকে মোটা অঙ্কের একটা ঘুষ নিয়েই ছাড়বো। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মোটা অঙ্কের ঘুষ না দিবে ততক্ষণ পর্যন্ত রুমে প্রবেশ করতেই দিব না। সেই দেখ, একদম ফাজলামো করবি না। আমার জামাইটাকে এত সাধনার পরে আমি পেয়েছি, আর এখন যদি একটা সেকেন্ডও নষ্ট করেছিস তবে তোদের একদিন কি আমার একদিন। আই শোনো, আজকের দিনটাই তো আজান ভাইয়াকে একটু জ্বালাবো। তাছাড়া তুমি কেন এমন করছো বলো? তুমি তো ভাইয়াকে নিজের জামাই হিসেবে পেয়ে গেছো, এখন আমাদের ভাইয়াটাকে একটু হলেও ছাড় দিও। কোনো ছাড় দেওয়া চলবে না। সে আগেও আমার ছিল আর এখনো আমারই থাকবে, শুধুমাত্র আমার, যার কোনো ভাগ হবে না। বুঝতে পেরেছিস? এখন চুপচাপ এখান থেকে চলে যা। বললেই হবে? তুমি বলবে আর আমি চলে যাব? এত কষ্ট করে বাসর ঘর অ্যারেঞ্জ করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের পাওনা বুঝে না পাবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে এক চুলও নড়ছি না। সে তুমি যত যাই কিছু বলো না কেন, তাতে আমাদের কিছুই যায় আসে না। এই বলে তিতলি আর বাড়ির অন্যান্য বাচ্চারা সেখানে অপেক্ষা করতে থাকে আয়নের জন্য। আয়ন কখন রুমে এসে প্রবেশ করবে আর কখন তাদেরকে পাওনা টাকা বুঝিয়ে দেবে, তারপরেই তারা এখান থেকে নড়বে। তা না হলে তারা কোনোভাবেই এখান থেকে এক চুলও নড়বে না। আয়নকে এই রুমে প্রবেশ করতেই দেবে না। আয়ন তখন বন্ধুদের সঙ্গে বসে আছে, সবাই মিলে আয়নের সঙ্গে অনেক মজা করছে। আয়ন চুপচাপ বসে আছে, সবকিছু শুনছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আরে বেটা, বিয়ে তো করে নিয়েছিস, এখন আর কিসের চিন্তা? মুখ গোমরা করে বসে থাকিস কেন? তোরা সবাই এভাবে আমার থেকে মজা নিচ্ছিস কেন? আমি আছি আমার জ্বালায়, আর তোরা মজা নিয়ে পড়ে আছিস। আরে ভাই, আমরা মজা নেব কেন? তুই বিয়ে করছিস, বাসর ঘরে তোর বউ অপেক্ষা করছে, একটু পরে বউয়ের সঙ্গে রোম্যান্স করতে যাবি, আর এখন আমাদের সঙ্গে এরকম গোমরা মেরে বসে আছিস কেন? দেখ, একদম ফালতু কথা বলিস না। যদিও আমার অনেক ইন্টারেস্ট ছিল এই বাসর রাত নিয়ে, কিন্তু এইটুকুনি পিচ্ছি একটা মেয়ে কি করব বল শুনি। তুই এইটুকু পিচ্চি মেয়ে বলছিস, কিন্তু তোর বউ কিন্তু যথেষ্ট বড় আছে মনের দিক থেকে, তা না হলে এত কিছু করতে পারতো না তোর জন্য। হ্যাঁ, নদী একটা পাগল, আর তোরা সব কয়টা পাগল।
তোরা সব কয়টা পাগল মেয়ে, আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবি কবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আরে ভাই, তুই পাগল হবি না। তুই তো বাংলাদেশের সেনাবাহিনীর একজন দায়িত্ব কর্মকর্তা। তুই পাগল হলে দেশ পাহারা দিবে কে? কেন তোরা দিবি, আমার বউ দেবে? সে যা বলেছিস, তোর বউ যদি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পায় তাহলে আর কোনোদিন আমাদের দেশে কোনো ঝামেলা হবে না। সবকিছু একদম শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। কারণ তোর বউয়ের যা মেজাজ, একটা অহংকারে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এই যে তোরা শুধু আমাকে নিয়ে মজা নিচ্ছিস, আমার ব্যাপারটা কেউ একবারও বোঝার চেষ্টা করছিস না। ঠিক আছে, তোদের যা ভালো লাগে তোরা তাই কর, তোদেরকে আমি আর কিছুই বলবো না। কি বলবি বল, আমরা শুনছি তো। আমরা এখন একবারও বলেছি যে তোর কথা শুনবো না, নাকি আমরা কানে তুলো দিয়ে বসে আছি? ধুরবাল, ভালো লাগে না, অসহ্য তোরা আমার সঙ্গে যা করছিস। ভাই, আমাদের সঙ্গে ভালো লাগতে হবে না। রাত 12টা বেজে গেছে, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। যদি তুই আর 2 মিনিটও এখানে দেরি করিস, বাসর ঘরে প্রবেশ করার পর তোর বউ তোর সঙ্গে কি করবে সেটা কিন্তু আমরা দেখবো না। আর তোকে বাঁচাতেও যেতে পারবো না, কারণ দরজাটার ভেতর থেকে লক করা থাকবে হয়তো। এই বলে আয়নের সব বন্ধুরা হাসিতে মেতে ওঠে। অপরদিকে তাড়াতাড়ি এইসব কর্মকাণ্ড দেখে আয়ন রেগে আগুন হয়ে যাচ্ছে, কিন্তু কি করবে কিছুই বলতেও পারছে না। তার বন্ধু বান্ধব সব এখানে, কাকে কি বলবে? তাদের মন খারাপ হবে তো সেজন্য। আর কারো কথাই বলল না। তার বন্ধুদের কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে নিচে চলে আসলো। তার বন্ধুরাও সবাই নিজেদের বাড়িতে চলে গেল। রুমে প্রবেশ করতে যাবে তখন লক্ষ্য করলো দরজাটা ভেতর থেকে লক করা। তাই সে রুমের দরজায় নক করলো। তিতলি উঠে এসে দরজাটা খুলে দিল আর আয়ানকে দেখা মাত্রই বলতে লাগলো, আরে ভাইয়া, এতক্ষণে তোমার আসার সময় হলো। আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে বসে বসে অপেক্ষা করছি। কেন তুই অপেক্ষা করছিস কেন? তোরও কি আমার মতো হ্যান্ডসাম গুড লুকিং একটা জামাই লাগবে নাকি? আরে ভাইয়া, তুমি যে কি বলো না, তুমি তো লজ্জা শরমের মাথাকেই বসে আছো। আমার কেন জামাই লাগবে? আমি কি তোমাকে একবারও এই কথা বলেছি? তাহলে রাত 12টা বাজে না ঘুমিয়ে এখন এখানে বসে আছিস কেন? তখনই ওই রুমে থাকা পোলাপাইন সব একসঙ্গে বলতে থাকে, আমাদেরকে আমাদের পাওনাটা বুঝিয়ে দাও। তোমার জন্য এত কষ্ট করে বাসর ঘর সাজালাম, সেটার বিনিময়ে তো আমাদেরকে কিছু দিতে হবে। ও আচ্ছা, এই কথা। কত টাকা চাই তোদের? বেশি না ভাইয়া, 20,000 টাকা দিলেই হবে। আমরা সবাই ভাগাভাগি করে নিয়ে নিব। কথাটা শুনেই মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আয়ানের। সে মাথায় হাত দিয়ে বলতে লাগলো, ওরে আল্লাহ, এইটুকুনি কাজ করেছিস আর তার জন্য 20,000 টাকা? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইয়া, আমরা তোমার ভাই বোন হই, আমাদেরকে তুমি এইটুকু টাকা এমনিতেও দিতে পারো। দেখো, একদম কথা বলিও না, আমাদেরকে টাকাটা দিয়ে দাও আর বাসর ঘরে প্রবেশ করো। তোমার বউ তোমার অপেক্ষা করছে। আয়ান তখন পাঞ্জাবির পকেট হাত দিয়ে একটা টাকার বান্ডিল বের করলো আর সেটা তিতলির হাতে তুলে দিয়ে বলতে লাগলো, এই নে, এখানে পুরো 50,000 আছে। তোদের যা ভালো লাগে তোরা তাই করিস। এখন এখান থেকে বের হয়ে যা। তিতলি এবং তার পুরো গ্যাং এত টাকা একসঙ্গে পেয়ে খুশি হলো আর সেখান থেকে হাসতে হাসতে চলে গেল। এদিকে আয়ান ওরা চলে যাওয়ার পর রুমের দরজাটা লক করে দিয়ে সোফায় বসতে চাইছিল। তখনই নদী পেছন থেকে নেমে এসে ঘুমটা তুলে আয়ানকে সালাম করলো। আয়ান কিছু বুঝে ওঠার আগেই এই সব কিছু হয়ে গেছে। আয়ান নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, এসব কি করছিস? আমাকে সালাম করছিস কেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তোমার বউ হই, আমাকে তুই করে কেন বলছো? এই দেখ, এত বছর তোকে তুই তুকারি বলে এসেছি, এখন আমি তোকে তুমি করে বলতে পারবো না। ভালো লাগলে থাকতে পারিস, আর না লাগলে নিজের পথ মাপতে পারিস। ও মা, বললেই হলো? এত সহজে নাকি? এত সাধনার পরে তোমাকে পেয়েছি আর এইভাবেই তোমাকে ছেড়ে চলে যাব? সারা জীবন তোমাকে জ্বালিয়ে মারবো আর মরে গেলেও ভূত হয়ে তোমার ঘাড়ে চেপে বসে থাকবো। আর এখন চলো, বাসর করব। মানে এসব কি বলছিস তুই? নিজের আপন ফুফাতো সবাইকে এসব কথা বলতে তোর লজ্জা করছে না? না মাই ডিয়ার জামাই ভাইয়া, আমার একটুও লজ্জা করছে না। আর তোমার যদি লজ্জা করেও থাকে সেটাও আমি এখন শেষ করে দিব। চলো আমার সঙ্গে। এই বলে নদী আয়নের পাঞ্জাবির কলার ধরে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়
আর তারপরে সঙ্গে সঙ্গে রুমের লাইটটা অফ হয়ে গেল। আরে ভিউয়ার্স, কি করছেন? অন্ধকারে কিছু দেখার চেষ্টা করছেন? না ভাই, আমি দেখতে পাইনি, আর আপনারাও দেখতে পাবেন না, কারণ আমরা দায়িত্ব করে অফ করে দিয়েছি। ওরা অন্ধকার এই ভালোবাসা আদান পালন করবে, ওদের বাসর ওরাই করুক। আমরা আজকের মতো এখান থেকেই বিদায় নিই, আবার দেখা করব না হয় অন্য কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সব টাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।